স্রোত, কি হয়েছে? মেডিকেল ক্যাম্পের কথা বলতে এরকম গম্ভীর হয়ে গেলি কেন? যাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা স্যার, এই টপিকটা চেঞ্জ করি। আমি যে কটা দিন থাকবো না, সার্থক সকালবেলা এসে তোর চেক আপ করে যাবে, আমি ওকে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ভালো প্রস্তাব তো। আরে অত দরকার নেই। উফ বাবা, এমনিতেই কত ব্যস্ত বলতো সার্থক, দিনরাত কত কাজ করতে হয়। তুই তো বলিস সারাক্ষণ ক্লাস থাকে, চেক আপ থাকে, ও সারাক্ষণ ব্যস্ত থাকে। তার মধ্যে কি দরকার আবার এসব বলার বলতো? আরে কয়েকটা দিনের ব্যাপার তো, ও তো কয়েকটা দিন থাকছে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা হবে না আমার। আর যদি কোনো প্রবলেম হয় আমি অনির্বাণকে বলবো ওকে ফোন করতে, হয়েছে? তুই চাপ নিস না। আর প্লিজ এত কাজের মধ্যে ওকে আর ব্যতিব্যস্ত করিস না স্রোত। তোর মনে হয় তোর কথাগুলো আমি শুনবো? দিদি ভাই, তোর রেগুলার চেক আপের দরকার আছে। আমি অনির্বাণদাকে বলেছি, তোর সব দায়িত্ব আমার। তোর ডক্টর সুভদ্রা ব্যানার্জি আমার কাছ থেকে আপডেট নেন তিনি, কাজে এটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব। আর দিদি ভাই, সার্থক এমন কিছু ব্যস্ত না যে আমার এইটুকু হেল্প করতে পারবে না ও, তাই তুই এই নিয়ে কোনো কথা বলবি না। এটা সম্পূর্ণ আমার ডিসিশন আর আমার চিন্তা, কেমন? বাবা, এত রাগ করছিস কেন আমার উপর? অনির্বাণ, প্রেশারটা ওর তুমি একবার চেক করে নাও, বুঝলে? প্রেশারটা আমার না, ওর বেড়েছে। তাই তো দেখছি। কি ব্যাপার বলো তো লিটল সিস? কোনো কোনো ব্যাপার না, আমার আউটডোর আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। তোমার কটায় আউটডোর আছে সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ। আমাদের দুজনের প্রশ্নের উত্তর যদি না দাও তাহলে তোমার বেরোতে দেরি হবে। একদম ঠিক। যতক্ষণ না আমাদের বলছিস ব্যাপারটা কি, তোর কিন্তু কোথাও যাওয়া হবে না। কি এমন কথা বলো তো, যেটা জানার জন্য তোমরা দুজন মিলে আমাকে এভাবে চেপে ধরে রেখেছো? কি যে চলে তোমাদের মাথার মধ্যে না, আমি বুঝি না। আমার কাছে বস, তারপর বলছি। বস এখানে। ঝগড়া করেছিস? কার সঙ্গে? তোর তো আমি আর সার্থক ছাড়া আর খুব বেশি লোক মনে হয় নেই ঝগড়া করার মতো, নাকি? মানে এখন তো আমার সঙ্গে ঝগড়া করতে পারছিস না, তাহলে সার্থকের উপর দিয়ে সব ঝড়টা বইছে বল। আমি আমি তোর সঙ্গে ঝগড়া করি? উফ বাবা, ঠিক আছে, করিস না আমার সঙ্গে ঝগড়া। সার্থকের সঙ্গে করেছিস, তাই তো? কি নিয়ে এবার বলতো? তুই না দিদি ভাই, ওইসব ওইসব কিছু হয়নি। না মানে আমি বলছি কি যে ব্যাপারটা যদি খুব বেশি রকমের গোপনীয় পার্সোনাল যদি হয়ে থাকে, সেরকম হয়ে থাকলে বলার দরকার নেই। হুম। বাট অ্যাকচুয়ালি কি ওরকমই কিছু? সার্থক আমাকে মেডিকেল ক্যাম্পে যেতে দিতে চাইছে না। সার্থক? সার্থক বারণ করছে কেন? এরকম কিছুতে আপত্তি করার মতো ছেলে তো ও নয়। সেটাই তো, কেমন বদলে যাচ্ছে লোকটা। এইবার আমাদের ক্যাম্পটা একটুখানি ইন্টিরিয়রের দিকে, পিয়ালবনির ভেতর দিকে, সেখানে যাওয়াতেই তো আর আপত্তি। কেন? ওই এরিয়াটা একটু ডিস্টার্ব বলে? না, আমি খবরে শুনছিলাম মাঝে মাঝে ওই ওই এরিয়াটাতে একটু নিরাপত্তার ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ওর তো মনে হচ্ছে ওর বউকে ধরার জন্য সবাই বসে রয়েছে, কারোর কোনো কাজ নেই, বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে কখন স্রোতস্বিনী সেনগুপ্ত ওখানে যাবে আর ওকে খপ করে ধরবে। মানে অকারণে নিজেও ভয় পাচ্ছে, আমাকেও ভয় দেখাচ্ছে। আমার না ভালো লাগছে না, এবার সব সময় একটা না একটা ঝামেলা। উফ, ইচ্ছে করছে বেবাগী হয়ে ঘর ছেড়ে চলে যাই। তুই ভাই, তুই হাসছিস? তুই কি জানিস সকালেই একচোট ঝামেলা হয়েছে এই নিয়ে সার্থকের সাথে? বাপি এক কথায় রাজি, কিন্তু উনি রাজি নন কিনা আমাকে ওখানে যেতে হবে না। আচ্ছা, এটা কোনো কথা তুমি বলো? এটা কোনো কথা? আমি কি একা যাচ্ছি, নাকি আমি কোনোদিনও আগে ক্যাম্পে যাইনি? আমি যখন ওর কলেজে পড়তাম, ও তো কত অজপাড়া গায়ে আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে। তোর মনে আছে? তোর মনে আছে একবার ক্যাম্পে গিয়ে আমার কেমন জ্বর এসে গেছিল? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে আমার। তা আবার মনে থাকবে না? তারপর সারা রাত সার্থক সেবা করেছিল তোর। আত্রি সব বলেছে আমাকে। অনির্বাণ, আমার কি মনে হয় জানো তো, এই কারণেই সার্থক ওকে এখনো যেতে দিতে চাইছে না। যদি আবার শরীর টরীর খারাপ করে, তখন তার ওখানে ডাক্তারবাবু থাকবেন না ওর চিকিৎসা করার জন্য। তুই ভাই, আমি তো ডাক্তার হয়ে গেছি, আমি কি নিজের কেয়ার নিজে করতে পারবো না? তুই আর অনির্বাণদা কখনো কি আমাকে সাপোর্ট করবি না? আমার দিকটা একবারও বুঝবি না? আমি কিছু বলছি তার মানে সেটা ভুল, আর সার্থক যেটা বলবে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা দিদি ভাই, এখন তো আমি ডাক্তার হয়ে গেছি, এখনো কি আমি নিজের মতো করে ডিসাইড করতে পারবো না আমি কোথায় যাব, আমি কার চিকিৎসা করব? বাবার কত স্বপ্ন ছিল, আমি গরিব মানুষদের সেবা করব, তাদের পাশে দাঁড়াবো। ও আমাকে সেই স্বপ্নটাও পূরণ করতে দেবে না। আস্তে আস্তে স্রোত, ততটা রেগে যেও না প্লিজ।
আর সার্থকের ব্যাপারটা আমি বুঝি, ও কেন উতলা হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে কি জানো তো, তোমার দিদিভাই যখন চাকরি করতো, ও যখন অফিসে যেত, তখন আমারও না ঠিক এই ধরনেরই কিছু ফিলিংস হতো। আমার মনে হতো ওখানে কিছু কিছু দুষ্টু লোক আছে যারা ওখানে বসে আছেন শুধুমাত্র তোমার দিদিভাইকে দেখবে বলে। আমার মনে হয় সার্থকেরও ঠিক এরকমই কিছু হচ্ছে। তাই রাগারাগি করো না, রেগে যেও না, ওর দিকটাও একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাছাড়া সেবা করার সুযোগ তুমি সারা জীবন পাবে। সার্থক যখন মানা করছে এবার যেও না এবার। বাবা বাবা, কি ভালো সলিউশন। একটা মানুষ বোকা বোকা কারণে বোকা বোকা কথা বলবে আর আমি শুনে নেব। সরি গো, আমার না অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি শোন না, ওকে একটু ভালো করে বোঝা, ঝগড়া না করে একটু ভালোভাবে বোঝাস, দেখে এসে বুঝে যাবে। শোন না, আমার না অত সময় নেই, আমি চললাম, তোমরা এই কথাগুলো বলতেই থাকো। আরে আমার কথাটা শোন, স্রোত, আমার কথাটা শোনো। স্রোত, আমার বাবা, তুমি এক কথায় স্রোতকে হ্যাঁ বলে দিলে, আগে পিছে কিছু ভাবলে না। আগে পিছে ভাবার কি আছে? সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের নিয়ে মেডিকেল ক্যাম্পে যাচ্ছে, তা পারমিশন চালিয়ে দেবো না? না, দেবে না। আরে পারমিশন তুমি দেবে না। আমি তোমাকে যত দেখছি না আমি অবাক হচ্ছি, শুধু অবাক হচ্ছি না, হতাশ হচ্ছি। একজন ডাক্তার তুমি নিজে, তুমি আরেকজন ডাক্তারকে মেডিকেল ক্যাম্প অ্যাটেন্ড করতে বারণ করছো? ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু স্রোতের ওই পিয়ালবনিতে যাওয়া চলবে না। ওখানে যাওয়াটা ওর জন্য বিপজ্জনক বাবা, তুমি নিজেও সেটা জানো। আর বিপদ হলে তো সকলের হবে, স্রোতের একার তো হবে না। তাই বলে ওইরকম একজন এফিশিয়েন্ট ডাক্তার মেডিকেল ক্যাম্প অ্যাটেন্ড করবে না? ভয় পিছিয়ে যাবে। তুমি তো নিজেও অ্যাটেন্ড করেছো, তখন তুমি বারণ করিনি। অবশ্য আমি বারণ করলে তখন ওইখানে তুমি চেম্বার খুলে বসে পড়তে, সেটা আমি জানি। ওই পিয়ালবনিতেই তুমি গিয়েছিলে, আরো ইন্টেরিয়ারে, তখন তোমার পা ভাঙা ছিল, পায়ে প্লাস্টার করা ছিল, সিনিয়ররা তোমাকে বারণ করেছিল, তুমি কথা শোনোনি। আর পিয়ালবনি এখন অনেক সেফ, আমার মনে হয় না স্রোতে কোনো প্রবলেম হবে। উফ দাদা, তুমি ঝগড়াঝাটি থামাও তো, সেটা খেয়ে দিয়ে বেরোবে এখন। ঝগড়া করা হচ্ছে না, একজন এড়ে তর্ক করছে, গোয়ার তুমি করছে, তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে, বেরোবার সময় তোমাকে আর কিছু বুঝিয়ে কাজ নেই। বাবু খেয়ে নে তো। ওই দেখো, আরে উঠে পড়লি কেন? খাবারটা পাতে খেয়ে নে না, সারাদিন খালি পেটে থাকবি নাকি? আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। কি আশ্চর্য বলো তো, এ বললে হবে না কিন্তু বাবু। তুমি জানো কত মানুষ খেতে পায় না? তুই তোর সব ইমোশনাল ব্ল্যাকমেল আমাকেই করবে, আর একজনের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। আর কে করলো ইমোশনাল ব্ল্যাকমেল? এই তো ভাত হয়ে গেছে। এই মন্দিরা, ভাত তো হয়ে গেল, খেতে দিবি না? বড্ড খিদা পেয়েছে। তো দেবো না তো কি, আমি একাই সব গিলবো নাকি? দিদি কি তোর এক এক করে তোদের থালাগুলো আমারে দে, আমি খেতে দিতে থাকি। ভাত হাঁড়ি সব গরম, পুড়ে যাবে না। এরকম মারপিট করলে কিন্তু হবে না, হ্যাঁ? কারোর লাগলে আমাকে বলবি, আমি আবার দিয়ে দেবো, কেমন? নিজেদের মধ্যে মারপিট কিন্তু করবি না। আজ আলু মাখা দিলি, আজ ভালো করে খাবো ভাতটা। আর কে খাবে আলু মাখা? এই তো, আর কে খাবে দেখি। খুব মজা দেয় না? সবাই কিন্তু পর পর বসে একদম মন দিয়ে খেয়ে নাও, কিন্তু মারপিট করবে না, কাড়াকাড়ি করবে না, কেমন? আচ্ছা মন্দিরা, তুমি বাচ্চাদেরকে খুব ভালোবাসো তাই না? তাই পড়েছে আমার ভালোবাসতে শয়তানগুলোকে। সে তুমি মুখে যাই বল, এতগুলো দিন ধরে তো আমি তোমার সঙ্গে রয়েছি, মনে বড্ড মায়া তোমার। ভালোবাসিটা শিখি না জানি না, তবে হ্যাঁ এটা ঠিক, ওদের দেখলে না আমার মনে হয় যে এই পৃথিবীতে খারাপ বলে কিছু নাই। আচ্ছা মন্দিরা, তুমি আর রসিকলাল কবে এসেছো এখানে? সে অনেকদিন। নাও তুমিও এবার খেয়ে নাও, দাও দেখো, ওটা দাও, থালাটা দিচ্ছি তোমাকে। আচ্ছা, তোমাকে এই কথাগুলো জিজ্ঞেস করলে তুমি এরকম ছেঁড়া ছেঁড়া জবাব দাও কেন বলো তো আমাকে? আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি। আমাদের মধ্যে অন্য কোনো ব্যাপারে বা ব্যক্তিগত ব্যাপারে বেশি কৌতূহল ভালো না মীনাক্ষী। হয়তো কোথাও দেখা গেল যে তুমি ফেঁসে গিয়ে তুমি হয়তো মুখ ফসকে সবকিছু বলে দিলে, তখন কি হবে? তার থেকে ভালো আমরা একে অপরের ব্যাপারে যত কম জানবো ততই মঙ্গল, বুঝেছ? তোমার সত্যি মনে হয় আমি এখনো তোমাদের কথা ফাঁস করে দিতে পারি? আরে আমি তো এখন তোমাদেরই একজন, তোমরা ফাঁসলে তো আমিও ফাঁসবো। মানুষের মতি গতি ঠিক নাই গো মীনাক্ষী, অনেক বছরই তো হলো, আমিও কত মানুষজন দেখলাম এই আমাদের এখানেই, ভালো খারাপ কত ধরনের মানুষ আছে জানো কাজ করতে। সে আমি মেয়েটাও তো ভালো না,
ঠিক আছে, তোমাকে অত ডিটেলসে বলতে হবে না। তুমি প্লিজ বলো, আজকে কিন্তু আমি তোমার কাছ থেকে শুনেই ছাড়বো। বলো তোমাদের যোগাযোগ কি করে হলো, বলো। সে হয়ে গেছিল একটা কিছু করে, অত তোমাকে বলা যাবে না। আরে কি করে হয়ে গেছিল? অদ্ভুত না মন্দিরা, আজকে আমি তোমার কাছ থেকে শুনেই ছাড়বো। শুনে তুমি কি করবে? শুনবো, সেটুকুই। দেখো, এখানে যেমন আসাটা আমার উদ্দেশ্য ছিল না, তেমন তোমাদের গল্পগুলো জানারও কোনো উদ্দেশ্য আমার নেই। শুধু জানার কৌতূহল হয়। ক্রান্তি ভাই তখন একটু একটু করে এদিকে আসছে। আমার গায়ে, আমার সঙ্গে, আমার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। কি হয়েছিল? কি আর হবে, যা হয় আমাদের মতো গরিবদের সাথে। আপনা মাসে হরিণা বৈরি, কথাটা শুনেছো মীনাক্ষী? হ্যাঁ, পড়েছিলাম। হরিণ তার নিজের মাংসের জন্যেই অন্যের শত্রু। মুখেরও তো তার এই বয়স আর শরীর, এই তো হলো আমাদের শত্রু। তারপরে এই প্রধানের ছেলে আর ছেলের বন্ধুদের নজর পড়েছিল আমার এই শরীরের ওপরে, ব্যাস ছাপিয়ে পড়লো আমার উপর। আমিও কিন্তু ছেড়ে দিইনি, হাসুয়া দিয়ে একবারে চেঁচে দিয়েছিলাম। তারপর তারপর আর কি, তারপর পেছনে আমার পুলিশ লেগে গেল। রফিক আমাকে নিয়ে এসেছিল, আশ্রয় দিল এখানে। তখন ক্রান্তি ভাই আমাদের দলে নতুন, আমাদের ভূষণ উস্তাদ ছিল, তো সেই তো এসব কাজে আমার হাত পাকালো। তোমার একবারও ভয় করলো না? এত বন্দুক, পিস্তল, জীবনের এত ঝুঁকি নিয়ে সবসময় বাঁচা, প্রতিটা মুহূর্তে লড়াই করে বাঁচা, এসবে ভয় পেলে না তুমি? আমাদের মতো মানুষ যাদের হারানোর মতো আর কিছু নেই, তাদের ভয় ডর কিছুই থাকে না গো। এই ভরা গরমে 3 কোস রাস্তা হেঁটে হেঁটে গিয়ে মজা কুয়োয় তরি ধরে যেন নিচে যেতাম 1 ঘটি জল পাবো বলে। জানো, উনুন থেকে চেলাকাঠ ছুঁড়ে মেরেছিল এক বড় লোকের বাড়ির বউ। আমার পিঠে যেন এখনো অবধি এত বড় দাগ আছে। কি ভয়ানক! ভয়কে আমরা পেটের মধ্যেই ঠেঙিয়ে না বিদায় করতে শিখে যাই। আচ্ছা, তোমার যদি কখনো পেটে বাচ্চা এসে যায়, তখন কি করবে? আসবে আসবে, অত তো ভাবিনি। আর যদি এসেও যায়, তাকে নিয়েও আমি লড়াই করব, সে লড়াইয়ে লেগে যাবে আমাদের সাথে। আর আমার যদি মনে হয় যে সে আমাদের কাজে কোনো বাধা হয়ে আসছে, তাহলে সে থাকবে না। দেখো মীনাক্ষী, আমি কিন্তু এখনো মা। এই যে দেখো আমার কত ছেলে পুলে আছে, এদেরকে নিয়ে আমার চলে যাবে, বুঝলে? কি রে বেটাবেটির দল, তোদের আর ভাত লাগবে? আচ্ছা, তোর একাই লাগবে? মীনাক্ষী, ওকে একটু আলু সেদ্ধ দিয়ে দাও তো। দিচ্ছি, সবাইকে দিচ্ছি, এক এক করে দিচ্ছি আমি। ওই তোর থালাটা নিয়ে আয় দেখি। একে কি চেহারা হয়েছে আপনার? কোথায় ছিলেন সকাল থেকে? গাজীপুরের কাশিদা মারা গেল। সেই লোকটা তো আপনাদের অনেক সাহায্য করেছিলেন। সিঁদুরে মেঘ দেখছি নীলাঞ্জনা। গত 1 সপ্তাহে 3টে জোয়ান লোক মারা গেল ম্যালেরিয়াতে। ভয় হচ্ছে নীলাঞ্জনা, রোগ ছড়াচ্ছে। কিছু একটা তো করতে হবে। খুব দুষ্টুমি করছো তুমি, খুব দুষ্টু হয়েছো তাই না? একবার কোলে পাই তোমাকে, তারপর দেখবে ছুটকে না একেবারে খুচুখুচু করে দেবো। রাই, এ কি ব্যাপার বলো তো তোমার? আরে কি ব্যাপার মানে, হাঁটছিলাম তো। ডক্টর হাঁটছিলিস? সন্ধ্যাবেলা একটু হাঁটতে বলেছেন না? জানি আমি জানি, কিন্তু তুমি একা একা হাঁটছিলে কেন? তুমি আমাকে ডাকতে পারলে না? আমি তো বাড়িতেই আছি নাকি? আর নমিতা দিকেও তো ধারে কাছে কোথাও দেখছি না। তার মানে নমিতা দিকেও ডাকুনি তুমি? কেন ডাকলে না? নমিতা দিকে তো ডাকতে পারতে নাকি? রাই, তুমি না খুব অবাধ্য, খুব অবাধ্য।
তুমি নিজের মনমর্জি মতো না চললে হয় না, না তোমার? আরে আমি তো বাড়ির মধ্যেই হাঁটাহাঁটি করছি, তুমি এত রাগ করছো কেন বলো তো? রাগ করবো না আমি? বাড়িতে হাঁটছিলে জানি আমি, কিন্তু তাও তোমার তো আমাদের কাউকে ডাকার কথা। আবার যদি কথা না শোনার জন্য এবার কোনো গন্ডগোল হয় তখন দেখো তুমি। কি আবার হবে? তখন আবার আমাকে হসপিটালাইজ করতে হবে আর কি? আবার ছুঁচ সিরিঞ্জ, নাকে মুখে নল ঢোকানো, আবার তোমার রাত জাগার টেনশন, ডক্টরের বকুনি, আবার আমার সেই বায়না। অনির্বাণ, আমার এই হাসপাতালে থাকতে একটু ভালো লাগছে না, তুমি প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। ইয়ার কি মনে হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি মনে হচ্ছে তোমার? সিরিয়াসলি নিচ্ছ না? আমার কোনো কথা শুনবে না না তুমি? এবার কিছু হলে আমি তোমাকে হসপিটালে রেখে দিয়ে আসবো, তুমি দেখো। ওদেরকে বলে আসবো তোমাকে যেন ডিসচার্জ না করে, বেবি হওয়া পর্যন্ত তোমাকে যেন হসপিটালেই রেখে দেয় ওরা। কারণ তুমি তো আমার কোনো কথা শোনো না। আমার পক্ষে তোমাকে কোনো কথা শোনানো ইজ ইম্পসিবল। আমি জাস্ট তোমাকে রেখে দিয়ে আসবো, দেখে নিও তুমি। জাস্ট রেখে দিয়ে চলে আসবে? ইয়েস। ত্যাগ দেবে বুঝি আমায়? ইয়ার কি মনে হচ্ছে রাই? আমার কনসার্ন, আমার টেনশন তোমার কাছে ইয়ার কি মনে হচ্ছে? হ্যাঁ, এই কথাগুলো বলে খুব মজা পাচ্ছ তুমি, তাই তো? কিন্তু আমি কিন্তু ইয়ার্কির মুডে নেই রাই, বিষয়টা কিন্তু সিরিয়াস। তুমি কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছ না আমি সত্যি জানি না, আমি ভেবে উঠতে পারছি না। কি হয়েছে তোমার? এত ইরিটেটেড হয়ে আছো কেন? কিছু না। কিছু তো হয়েছে, আমার কাছ থেকে লুকিও না। অনির্বাণ প্লিজ বলো আমাকে কি হয়েছে। নিজের মনে গুমড়ে রেখে কেন কষ্ট পাচ্ছ বলো তো? শেয়ার করলে ক্ষতিটা কি? বলবে না আমায়? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার অনির্বাণকে না আমি খুব ভালো করে চিনি। কিচ্ছু হয়নি বললে তো আমি মানবো না। আমি কিন্তু ঘ্যান ঘ্যান করেই যাবো বলে দিলাম। বলো কি হয়েছে? আমি বললে তোমার শুনতে ভালো লাগবে না। আমি গেস করি, আন্টি ফোন করেছিলেন, তাই তো? কি বললেন? কি আবার বলবে? সব বাজে কথা যা বলে থাকে অ্যাজ ইউজুয়াল। বলছে তুমি কোনো কথা শোনো না আমার। কেন শোনো না আমার কথা? আমি নাকি তোমায় মাথায় তুলছি? কি হবে আমার? আমি যদি আবার ফেঁসে যাই, আবার যদি বিপদে পড়ি আমি, তখন কি হবে? আমি এই ধরনের কথাবার্তা নিয়ে না আমি কোনো আলোচনা করতে চাই না। আর প্লিজ তুমি এসব নিয়ে ভাবতে বসো না এখন, কারণ আমি কোনো নেগেটিভিটি আনতে চাই না আমাদের মধ্যে, কোনো নেগেটিভ কথাবার্তা, কোনো নেগেটিভ আলোচনাও করতে চাই না। তাই প্লিজ এসব নিয়ে তুমি ভেবো না কোনো কিছু। এই কথাগুলো থাক এখন। আন্টির কথা তুমি ইগনোর করছো, কিন্তু উনি তো অন্যায় কিছু বলেননি অনির্বাণ। আমি যেমন আমার সন্তানের কথা ভাবছি, উনিও তো তাই করছেন। সত্যিই তো, সত্যি আজকে যদি আমার কিছু হয়ে যায়, একদম না, নেভার রাইট। আমরা মৃত্যু, ভয়, বিপদ এ ধরনের কথা আমরা বলবো না একে অপরকে, প্রমিস করেছিলাম আমরা। আমি কিন্তু আমার প্রমিস রাখছি, তুমি তোমার প্রমিস ভুলে যাচ্ছ। আমরা যাই ঠিক করি না কেন, এই কথাগুলো তোমার মাকে বললে তোমার মায়ের দুশ্চিন্তা কমে যাবে না? আর এটাই তো স্বাভাবিক, উনি মা, ওনার ছেলের ভবিষ্যৎ নিয়ে ওনার চিন্তা হবে, সেটাই স্বাভাবিক। অন্য কাউকে আমি কি বলবো? সব থেকে বড় অন্যায় তো তুমি করেছো রাই, ওই চিঠিটা লিখে, যেটা আমি সবার সামনে পড়ে শোনালাম। রাই, আমাকে একটা কথা বলবে ফ্র্যাঙ্কলি প্লিজ? কেন লিখেছো তুমি ওই চিঠিটা আমাকে কিছু না জানিয়ে? ওই ধরনের অদ্ভুত লেখাগুলোর জন্যই তো মা আমাকে এত কথা শোনালো। আমাকে বলছে আমি নাকি ভুল করেছি চিঠিটা ছিঁড়ে ফেলে, কিন্তু আমি তো জানি আমি কোনো ভুল করিনি, করতে পারি না। শুধুমাত্র তুমি অসুস্থ বলে আজকে আমি কিন্তু কিচ্ছু বলিনি তোমাকে। কিন্তু এটা হবে না রাই, এটা হতে পারে না। তোমাকে জবাবদিহি করতে হবে, বলতে হবে তোমায়। আজকে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, এই সব কিছু আমাদের দুজনের ডিসিশন, তোমার একার নয়। কেন ওই ধরনের একটা চিঠি লিখেছো? ওর মধ্যে কেন ওই অদ্ভুত লেখাগুলো ছিল বলো তো? ওই ডিক্লারেশনটা কেন করতে গেছো তুমি? সবকিছুর দায় তুমি নিজের উপর কেন নিতে চাইছো রাই? তোমার মাকে আমি বুঝতে পেরেছিলাম, ওনার টেনশনটা আমি ফিল করতে পেরেছিলাম, তাই। অনির্বাণ, তুমি একটা কথা বলো তো, যে যাই বলুক না কেন, তোমার উপর সিদ্ধান্তটাকে আমি জোর করে চাপিয়ে দিইনি। সত্যি করে বলো। আজকে হসপিটালে যখন ডক্টররা এসে বলছিলেন যে বেবি টার্মিনেট না করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন তোমার একবারও মনে হয়নি যে আমাদের এই সিদ্ধান্তটাই নেওয়া উচিত? হয়েছে,
এটাই স্বাভাবিক। শুধুমাত্র আমি আমার সিদ্ধান্তে অনড় থেকেছি বলেই তুমিও মনে জোর পেয়েছো, এটা ঠিক কথা। তাই তুমি কেন একার উপর সব দায়টা নেবে? আমার যেটা ঠিক বলে মনে হয়েছে, আমি যেটা করব না জানি, সেটা পরিষ্কার তোমাকে জানিয়েছি, এবং সবকিছু জানার পরও তুমি আমার পাশে থেকেছো। সেটা আমার ভাগ্য, আমি লাকি তাই। কিন্তু অনির্বাণ, তুমি এটাও জানো যে তুমি আমার পাশে না থাকলেও আমি এই কাজটাই করতাম। এই সন্তানের জন্ম আমি দেবই অনির্বাণ, তাতে আমি শেষ হয়ে গেলেও সে এই পৃথিবীর আলো দেখবে। রাই প্লিজ, এ ধরনের কথা বলো না। তুমি কিন্তু প্রমিস ভাঙছো বারবার। সরি, আর বলবো না। কিন্তু তুমি প্লিজ তোমার মায়ের উপর রাগ করো না। তুমি একটু ভালো করে ভেবে দেখো, উনি যা করছেন খুব স্বাভাবিক জিনিস। ওনার তো চিন্তা হবেই ওনার ছেলের বিষয়ে, ওনার ছেলের ভবিষ্যতের বিষয়ে। অনির্বাণ, আজকে আমাদের জুনিয়রকে আমরা যতটা ভালোবাসায় রাখি, ওকে নিয়ে যতটা টেনশন করি, যতটা ভাবি, তুমিও তো তার কাছে সেরকমই। তোমাকেও তো একদিন তিনি এইভাবে লালন পালন করেছেন, জন্ম দিয়েছেন, বড় করেছেন। তাহলে ওনার এরকম টেনশন হওয়াটাই স্বাভাবিক নয় কি? তুমি আরেকবার ঠান্ডা মাথায় একটু ভালো করে ভেবে দেখো, ছেলে হিসেবে ভেবে দেখো। তুমি বুঝতে পারবে যে উনি যেটা বলছেন বা যেটা ভাবছেন সেটা ভুল কিছু নয়। আর যদি উনি চান তাহলে লেখাটা আমি আরেকবার লিখে দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। তাতে যদি উনি নিশ্চিন্ত হন, যদি আমার সত্যিই কিছু হয়ে যায়, তার কোনো বিপদের রাত যেন তোমার গায়ে এসে না পড়ে। আমি না একটা সাধারণ মানুষ, অতি সাধারণ একটা মানুষ, সাধারণ মনের, খুব খুব সাধারণ মানের একটা মানুষ। আমি উদার নই, মহান নই, আর হতেও চাই না। আমি আমার জীবনের বহু অঙ্কে ভুল করেছি, কিন্তু এবার আমি একদম ঠিক এগোচ্ছি। আর আমি কনফিডেন্ট অ্যাবাউট ইট। আমি জানি আমি ভুল করছি না, আমি একদম ঠিক। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওই ধরনের লেখা লিখে আমাকে ওই হেরে যাওয়া মানুষদের দলে ঠেলে দিও না। ফর গডস সেক, প্লিজ রাই, আমাকে কাপুরুষ করে তুলো না। তুমি কি বোঝো না তোমার ওই ধরনের লেখা আমাকে আবার হারিয়ে দেবে? আমি জিততে চাই না রাই, এটা একটা জার্নি, আমি জানি এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু এবার আমি হেরে যেতে পারবো না রাই। প্লিজ এটুকু বুঝো আমায়। কাল তো বেরোনো রে, সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ বাপি, যা যা নেওয়ার মোটামুটি হাতের কাছে রেখেছি। রাতে একবার ফাইলগুলো দেখে নেবো, ওখানে গিয়ে তো পেপার ওয়ার্কসও কিছু করতে হবে। আর আমি ভাবছিলাম দু একটা বইও নিয়ে যাব, ক্যাম্প হয়ে গেলে একটু পড়াশোনা করতে পারবো। সময় পাবি? প্রচুর চাপ থাকবে, প্রচুর লোক, অধিকাংশই খেতে পায় না। হয়তো সামান্য একটা অসুখ করেছে, ট্রিটমেন্ট হয়নি বলে সেটা বড় আকার ধারণ করে নিয়েছে, হসপিটাল যাবে সে ক্ষমতাটাও নেই। এই ধরনের ক্যাম্পে নানান ধরনের অড সিচুয়েশনের মুখোমুখি হতে পারিস। জায়গাটাকে ভালো করে জেনে নে যে জায়গাটা কেমন, পপুলেশন কেমন, ডিজিজের হিস্ট্রি কি, কোনো নেগলেক্টেড ইস্যু আছে কিনা, এগুলো জেনে নিতে হবে। হ্যাঁ, আমি একটু আধটু পড়ছিলাম ইন্টারনেটে। একটু আধটু পড়লে হবে না, খুব ভালো করে জান। দেখবি যে কোনো রোগের মূল কারণ কিন্তু অপুষ্টি। গরিব দেশ তো আমাদের, দারিদ্রটাই মূল বিষয়। কি হচ্ছেটা কি দাদা? এখন থামো না, খাবার সময় এই সমস্ত কথাবার্তা। পরে পরে বলো, পরে বলো। এগুলো শুনলে না মন খারাপ লাগে, জানো তো। হ্যাঁ, সেটা ঠিক। ভালো ভালো খাবার খেতে খেতে অপুষ্টির কথা আলোচনা করা। আসলে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ওকে বলবো, সময় পাইনি তো বলে দিলাম। আমি কিছুটা রিসার্চ করেছি, ওখানকার 10 বছরের মেডিকেল হিস্ট্রি,
রেগুলার কি ইস্যুস আছে। আসলে কি বলতো, ওখানকার বেশিরভাগ মানুষই বিলো পভার্টি লাইন। এই ব্যাপারে সার্থক তোকে হেল্প করতে পারবে। ও ওই জায়গাতে অনেকবার গেছে, ওই জায়গাটা সম্পর্কে ধারণা রয়েছে। কি রে বল না। পাবো না বাবা, আমাকে এইসবের মধ্যে না টানলেই ভালো। আশ্চর্য, সবই তো এরকম ব্যাগড়া দেওয়া অ্যাটিটিউড কেন তোর? একটা ভালো কাজ করতে যাচ্ছে, ওকে তুই এভাবে ডেমোরালাইজ করছিস কেন? ওকে ওখানে কে যেতে বলে? আমি বলেছি ও যাবে, যাওয়াটা ওর দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। ওকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে না? আর আজকে তোকে যদি একটা মেডিকেল ক্যাম্প গাইড করার একটা দায়িত্ব দেওয়া হতো, আর তোর স্টুডেন্ট যদি তোর কাছে এসে বলতো যে তার হাজবেন্ড অ্যালাউ করছে না, তুই কি বলতিস? বাবা, আমি কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি না। এটা তো গা বাঁচানো উত্তর হল। তুমি নিজে ভাবো কি বলতে, তলিয়ে ভাবাটা না আসলে ভুলে যাচ্ছ তুমি। বাবা, কি হলে কি হতো এইসব ভেবে আমার মাথা খারাপ করতে ইচ্ছা করছে না। প্লিজ, আমি বরং উঠছি। এই, বস বস, সারাক্ষণ খালি খেতে খেতে উঠছি না? সকালেও একবার এরকম করেছিস, কিন্তু খেতে খেতে উঠে বেরিয়ে যেতে যাচ্ছি। কি রে, কিছু হলো কি না হলো যত রাগ খাবার ওপর না? চুপ করে বসে পুরোটা খাবি, তারপর যাবি। কি বলতো পিসিমণি, ওকে যুক্তি দিয়ে কোনো কথা বললেই উঠে চলে যাবে। আসলে নিজের কাছে কোনো যুক্তি নেই তো তাই। তোমাদের যুক্তিহীন কথাবার্তায় যোগ দেওয়ার মতো যুক্তি আমার কাছে নেই। আমি প্র্যাকটিক্যাল মানুষ তো, তাই বাস্তবের বাইরে গিয়ে কিছু একটা পাখি পড়ার মতো মাথায় বুদ্ধি নিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার পক্ষপাতী আমি নই। আমি যেটা বললাম সেটা মাথায় রেখো, আর সেটা যদি সত্যি হয় তখন কি করবে সেটাও ভেবে রেখো। কি করবে? হাজব্যান্ড হিসেবে তুমি পাশে থাকবে? আমি ভাববো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্রোত না গেলেও সেটা হতো। একজন ডাক্তার হিসেবে ভবিষ্যতে ওকে কত ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হবে সেটা তো তুমি জানো। তো এরকম যদি ক্যাম্পে একটা কিছু হয়, সেটা ট্যাকল করতে শিখবেও। ওকে তো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। সাঁতারটা তো ওকে কাটতে হবে একা একা, তাই না? এত দেরি হয়ে গেল, এখনো ফিরছে না। ওখানে কি অনেকেই অসুস্থ? সবার ট্রিটমেন্ট ও একা করছে? এত দেরি কেন হচ্ছে? এত দেরি হলো, কি হয়েছে? কিছু হয়েছে? জল, আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। এই যে, খাবারটা নিয়ে আসি। খিদে পেয়েছে তো নিশ্চয়ই? এখন খাবো না, এখন একটু জিরিয়ে নি, তারপরে খাবো। আচ্ছা, তুমি একটু বসো তো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? কথা তো আছে, বলছি। আচ্ছা, ওদিকের কি খবর? গ্রামের দিকে ম্যালেরিয়ার কেস কিছু কমেছে? খবর ভালো না, তিনজনকে কোনো মতে ঠেকনা দেওয়ার মতো ওষুধ দিয়ে রেখে এসেছি, যেন যমদূতকে বলা, একটু দাঁড়াও ভাই, আমি কোমর বেঁধে এসে লড়াই করবো তোমার সঙ্গে। হবে না, এভাবে হবে না। অন্তত একটা ভালো ডাক্তার তো লাগবেই। হ্যাঁ, ডাক্তার ডাকলেই তো হয়। কোথায় ডাক্তার? একজন ডাক্তার আছে হেলথ সেন্টারে, আর সেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। ওখানে ওই একজনই টিম টিম করে চলছে ডাক্তার। এবার তাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ওই হেলথ সেন্টারের রুগীগুলোর কি হবে বলো তো? সেখানে তো 600 রুগী, আর এদিকে মানুষগুলো ছটফট করছে একেবারে, মরে না যায় সবাই। না না, এভাবে জলজান্ত মানুষগুলো মরে যাবে। কিছু তো একটা করতেই হবে। এভাবে হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। না, হাল তো এখনো ছাড়িনি। কি করবে তাহলে আমায় বলো, আমিও এই কাজে থাকতে চাই তোমাদের সঙ্গে। ডাক্তার চুরি করব, ওষুধ চুরি করব। মানে হেয়ালি কেন করছো? বলো না, তোমার কোনো প্ল্যান থাকলে প্লিজ বলো। সোজাসুজি বলছি নীলাঞ্জনা, একটাই উপায় আছে।
ডক্টর তুলে এনে তাকে দিয়ে চিকিৎসা করানোর। কিন্তু তার আগে তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। তুমি কি অপারেশন লিড করতে চাও? আমি অপারেশন লেট করব? হ্যাঁ, তুমি একটা অপারেশন লিড করবে। কি করে সম্ভব সেটা? আমি আমি পারবো নাকি? পারতে চাইলে নিশ্চয়ই পারবে। তুমি কি পারতে চাও? আচ্ছা নীলাঞ্জনা, একটা কথা বলো তো, এই যে গ্রামটায় তুমি এতদিন ধরে আছো, এখানকার মানুষজনদের তোমার কেমন লাগে? এই যে মানুষগুলো যারা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েও চরম দারিদ্র, লাঞ্ছনা সবকিছুকে মাথায় নিয়ে কেমন হাসি মুখে দিন কাটাচ্ছে, কারোর ক্ষতি না করে জল, জঙ্গল, প্রকৃতি সবকিছুকে সঙ্গে করে, সবকিছুকে বাঁচিয়ে রেখে লড়াই করে চলেছে আধবেলা খাওয়ার জন্য। এই মানুষগুলোকে কেমন লাগে তোমার? এদের দিকে করুণা হয়, ভালোবাসা আসে ভিতর থেকে, নাকি শুধু দূরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে? আমি জানি না, আমি জানি না এর জবাব আমি তোমাকে কি দেব। আর আমি যা যা বলবো তার কোনো মানে আছে কিনা তোমার কাছে আমি সেটাও জানি না। আমার না আজকাল নিজেকে চিনতে বড্ড অসুবিধা হয়। মনে হয় আমি সেই মেয়েটা, আমি সেই নীলাঞ্জনা মুখার্জি যার রন্ধ্রে রন্ধ্রে এত হিংসে, এত লোভ ছিল, এত হিংসে যে যে নিজের দিদিরও ক্ষতি করার চেষ্টা করেছি। একবার না, বহুবার বহুবার আমি আমার দিদির ক্ষতি করার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি সেই মেয়েটা যে যে সোনার দোকানে গয়না বিক্রি করে কিছুদিনের সুখ আরাম কিনতে চেয়েছিল, যাকে তোমরা গয়নার দোকান থেকে কিডন্যাপ করেছিলে, যে তোমাদেরকে ডাকাত ভেবেছিল। কিন্তু এখানে আসার পর এই আকাশ, মাটি, এই সব কিছুর অধিকার কেড়ে নেওয়ার লড়াইটা কেমন একটা নিজের মনে করতে শুরু করে দিয়েছি। এই মন্দিরা, রসিকলাল, খেন্তি, চম্পা, এরা সবাই যেন আমার পরিবার হয়ে গেছে। আমি এদের একজন কবে হয়ে গেলাম আমি নিজেও জানি না। আমি জীবনে সবার সঙ্গে এত অন্যায় করে এসেছি, বারবার অন্যায় করে এসেছি, কিন্তু তাও সবসময় নিজের জেদটাকেই প্রায়োরিটি দিয়েছি। আমি কোনোদিন কাউকে করুণা করতে শিখিনি, হিংসে করে সবসময় সবকিছু কেড়ে নিতে শিখেছিলাম, সবসময়। এই যে আমার মধ্যে যে কারোর জন্য ভালোবাসা, মায়া, মমতা এসব লুকিয়ে আছে, সেসব আমি এখানে এসে বুঝেছি, নিজেকে অন্যভাবে চিনতে পেরেছি। এই অনাত্মীয় গ্রামের মানুষগুলোর জন্য যে মেয়েটা রাত জেগে বসে আছে এটা জানার জন্য তারা কেমন আছে, সে কিন্তু ওই কলকাতার নীলু নয়, সে ওই সূর্য রায়ের বউ কিংবা ওই কিংশুক মুখার্জির মেয়ে নয়, অন্য কেউ। এখানে এসে আমার মনে হয়েছে আমি এই জমির খুব কাছের কেউ একজন। তোমার হয়তো মনে হচ্ছে আমি কি সব আজে বাজে বকছি, কিন্তু এটাই আমার মনে হচ্ছে এখন, মনে হচ্ছে আজকাল। তার মানে তুমি ভালোবেসে ফেলেছো এই মানুষগুলোকে, অনুভব করছো ওদের দুঃখ যন্ত্রণাকে, ওদের হাসি কান্নাতে সামিল হয়েছ, আর সেই জন্যই রাত জাগছো। তুমি নিজেকে জড়িয়ে ফেলেছো ওদের সঙ্গে,
আর তাই আমি আসার সঙ্গে সঙ্গে তুমি ওদের খবর নিলে, তুমি জিজ্ঞেস করলে তারা কেমন আছে। তুমি এটাও ভাবছো যে ওদের সকলকে কি করে সুস্থ করে তোলা যায়। হয়তো তাই। বেশ, আমরা এবার একটু এগোই, বুঝলে? তুমি ওদের জন্য ওদের কথা ভেবে সামনে থেকে নেতৃত্ব দেবে লড়াইয়ে। তুমি তো জানো আমি কতটা মরিয়া হয়ে আছি ওদেরকে সুস্থ করে তোলার জন্য। ওরা কেন সুস্থভাবে বাঁচবে না বলো তো? এই সামান্য অসুখের তো শহরে খুব সহজে ট্রিটমেন্ট হয়। একবার ভাবো তো, এখানে এই অসুখেই লোকজন মারা যাচ্ছে। তুমি ওদের বাঁচাতে সামনে থেকে একটা অপারেশন করতে পারবে না। তুমি বললে আমি পারবো, তুমি ভরসা দিলে আমি পারবো। তুমি যদি নিজে বিশ্বাস করো তাহলে তুমি পারবে। তোমার মনের জোর তোমাকে সাফল্য এনে দেবে। আমি তো নিমিত্ত মাত্র। না, তুমি আমার পাশে না থাকলে আমি পারবো না, আমি কিচ্ছু পারবো না। আমি যদি কোনো ভুল করে ফেলি, কোনো গন্ডগোল করে ফেলি, তখন তুমি আমার পাশে থাকবে তো? আমাকে শুধরে দিয়ে আমাকে গাইড করবে তো? থাকবো তো। বেশ কমান্ডার, আমি তৈরি। তবে কি জানো তো, খালি পেটে না আমি সব কাজ ভুল করি। খিদে পেয়েছে খুব, দাঁড়াও আমি খাবারটা নিয়ে আসি। তুমি খাওনি এখনো? কেন? আমি কি তোমাকে বলেছিলাম নাকি আমার জন্য ওয়েট করতে? আশ্চর্য তো, আমি কখন বললাম আমি তোমার জন্য না খেয়ে ওয়েট করছিলাম? আমি পাইচারি করে আমার খিদে বাড়াচ্ছিলাম। দাঁড়াও নিয়ে আসছি খাবারটা। আরে কি হচ্ছে? বইটা দাও। কি হচ্ছে সেটাই তো আমিও জানতে চাইছি। কেন করছো তুমি এরকম? কি করছি আমি? কি করছি? আমি তো আর কিছুই বলছি না। ইনফ্যাক্ট আমি তো কথাই বলছি না, বই পড়ছি। বইটা দাও। তুমি কত পড়ছো আমি সব বুঝতে পারছি। কেন কথা বলছো না তুমি? তুমি এরকম করলে আমার খারাপ লাগে, তুমি বোঝো না? আমার আমার মনের ভেতরটা খচখচ করছে। সে কি? কেন? আমি তোমার কে হই স্রোত, যে আমার জন্য তোমার খারাপ লাগবে? কাল তোমার মেডিকেল ক্যাম্প আছে, বিশাল বড় আয়োজন হয়েছে, তোড়জোড় চলছে। সেসব নিয়ে না ভেবে কেন শুধু শুধু আমার কথা ভেবে নিজের মনটাকে খচখচ করাচ্ছ? কেন বলো তো? কারণ আমি জানি তুমি কেন আমার সাথে কথা বলছো না, তুমি কেন আমাকে ক্যাম্পে যেতে দিচ্ছ না। আমি বুঝছি, বিশ্বাস করো, তুমি আমার জন্য দুশ্চিন্তা করছো, আর আমি তোমাকে ভুল বুঝছি ভেবে তোমার মন খারাপ করছে। আমার কি এসব ভেবে ভালো লাগছে? তোমাকে এভাবে দেখে গিয়ে কি আমি ক্যাম্পে মন দিতে পারবো? আমার বারবার মনে হবে আমার জন্য তোমার মন খারাপ, আমার জন্য তুমি নিজের কাজে মন দিতে পারছো না। আমার তো অপরাধ বোধ হবে, হবে নাকি? তুমি আমার কথা ভাবছো না স্রোত, তুমি শুধু নিজের কথা ভাবছো। যদি তুমি আমার কথা ভাবতে তাহলে ওখানে যেতেই না। কেন করছো তুমি এরকম? আমি তোমার কথা ভাববো না, এটা কখনো হতে পারে? না, ভাবছো না, ভাবছো না তুমি। স্রোত, আমার সাংঘাতিক ভয় করছে, জায়গাটা একদম ভালো নয়। স্রোত, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। আমার সিক্স সেন্স আমাকে ভুলভাল কথা বলছে স্রোত, আমাকে আমাকে ভয় দেখাচ্ছে। কেন অকারণ দুশ্চিন্তা করছো তুমি? আচ্ছা তুমি বলো, আমি কি ওখানে একা যাচ্ছি? এত বড় একটা মেডিকেল ক্যাম্প, প্রপার সেটআপ আছে, কত লোকজন থাকবে, আমার বন্ধু বান্ধবরাও তো থাকবে। ফার্স্ট অফ অল আমার কিছু হবে না, আর সেকেন্ডলি যদি আমার কিছু হয়ও, ওখানে কত লোকজন থাকবে, তারা নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। কলেজ থেকে যখন ওখানে মেডিকেল ক্যাম্প সেটআপ করেছে, নিশ্চয়ই প্রপার সেফটি মেজার্স থাকবে, ওখানে মিনিমাম প্রোটেকশন থাকবে। আর হঠাৎ করে আমার বিপদ হতে যাবেই বা কেন? তুমি নিজেও তো
কত কত রিমোট লোকেশনে ক্যাম্প করেছো, করনি? আর এটা তো আমার শেখার সময়। আমি ওখানে গিয়ে কাজ করব, নতুন নতুন কেসে স্টাডি করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, ওদেরকে হেল্প করব। তুমি চাও না আমি এটা করি?